এই গরমে সবথেকে বেশি চাহিদা বেড়েছে আইসক্রিমের, আর তার সাথে সাথে বেড়েছে আইসক্রিমের বিক্রিও। তবে এইসব দোকানে আইসক্রিমের চাহিদা বাড়লেও বাড়েনি আইসক্রিমের যোগান। আমাদের এখানে যে আইসক্রিমগুলো আমরা বিক্রি করছি সেগুলো হলো টোটালি হোমমেড আইসক্রিম। আইসক্রিমের যে ডিমান্ডটা স্বাভাবিকের থেকেও ৩-৪ গুণ বৃদ্ধি পেয়ে গিয়েছিল। আইসক্রিম উৎপাদনের শুরু থেকে একদম কনজিউমারের হাতে যাওয়ার আগ পর্যন্ত পুরোটা সময় জুড়ে কোল্ড চেইন মেনটেন করতে হয়। আলটিমেটলি ইয়ার এন্ডে সবাই মোটামুটি 20-25 ইভেন দ্যাট অনেকেই আছে 30-40% গ্রোথ নিয়েও এই বছরটা তারা ক্লোজ করতে পারবে। শাফিন, এবারের তীব্র গরমে দেশে আইসক্রিমের চাহিদা বেড়েছে ৩ থেকে ৪ গুণ এবং রাতের পালা সহ ৩ ধাপে মোট ২৪ ঘন্টা কাজ করে কিন্তু এবারের যে চাহিদা তৈরি হয়েছে সেই চাহিদাগুলো মেটাতে পারছে না আইসক্রিম উৎপাদক প্রতিষ্ঠানগুলো। মুক্তি, বাংলাদেশে আইসক্রিমের বড় একটা বাজার রয়েছে, প্রায় ২৫০০ কোটি টাকার বাজার। সেই বাজারটি ২৫% বৃদ্ধি পাওয়ার আশা করা হচ্ছে। জানিয়ে বিস্তারিত যা থাকছে এখন দুপুরে, আর পুরো আয়োজনে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিম শাফিন এবং আমি ইসরাত মুক্তি। সায়েন্স ল্যাব থেকে নিয়ে যে নিউ মার্কেট এই ওভারব্রিজ পর্যন্ত এই জায়গাটা সবসময় বৃষ্টি হওয়ার সাথে সাথে আপনি ডুবে যায়। আমরা খুব কষ্টের মধ্যে আছি, ব্যবসায়ীরা অনেক কষ্টের মধ্যে আছে। এই সমস্যা আমি দেখেই যাচ্ছি, এইটার কোনো নিরসন আমি দেখতেছি না। রিক্সা থেকে শুরু করে বাথটাব, সাথে কয়েক লাখ প্লাস্টিকের বোতল, আরও রয়েছে কম্বল, তোশক, কমোড, ফ্রিজার ভাঙা অংশ, যা উদ্ধার হয়েছে রাজধানীর বিভিন্ন খাল থেকে। এসব রাজধানী থেকে পানি প্রবাহের সঙ্গে যুক্ত খালে জমে থাকায় বৃষ্টি হলেই সড়কে সড়কে হচ্ছে জলাবদ্ধতা, আর ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। এ নিয়েও রয়েছে এখন দুপুরে বিস্তারিত। তবে শুরুতে আইসক্রিমের বাজার প্রসঙ্গ। দেশের ২৫০০ কোটি টাকার আইসক্রিমের বাজারের ৯০% দখল করে আছে ৭টি কোম্পানি। এবছর এই বাজারে ২৮০০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশা করা হচ্ছে। মার্চ থেকে জুন এই ৪ মাসে মোট বিক্রির ৬০% আইসক্রিম বিক্রি হয়। কাজী ফখরুলের ছবিতে আরো জানাবেন শাহাদাত অভ্র। আইসক্রিম ফেরিওয়ালার ঘন্টা শুনতে কান পেতে রাখা দুপুর এসেছে সবার শৈশবে। শুধু মহল্লায় নয়, স্কুল গেটের সামনে রং মাখানো বরফে কাঠিওয়ালার আইসক্রিম, কোনোটিতে একটু নারিকেল আর দুধের মিশেল। কাঠের বাক্সের উপর কাঠির লটারিতে ২ থেকে ৩টি আইসক্রিম জিতে গিয়ে বন্ধুদের বরফের টুকরোয় সম্মিলিত কামড়। সেই আনন্দে সাদা মেঘও যেন আইসক্রিম হয়ে উঠত। বরফের সেই রঙিন ও মালাই আইসক্রিম, টিনের সাথে তৈরি কুলফি মালাই আইসক্রিমও খুব একটা দেখা মেলে না। এসেছে আধুনিক ও নানা রঙের আইসক্রিম। এসব আইসক্রিমে হয়তো শৈশবের আবেগটা আর নেই, তবে তাতে কি, জিভের জলে তো ভাটা পড়ছে না। বর্তমানে চাহিদার শীর্ষে রয়েছে প্যাকেটজাত আইসক্রিম, তবে কোথাও কোথাও দেখা মিলেছে দেশীয় প্রযুক্তির এ পণ্য। আর এবারের গরমে যেন এর চাহিদা বেড়েছে কয়েক গুণ। ছোটবেলা থেকে আমি এই আইসক্রিমটা পছন্দ করি, আর আফটার অল এখন তো অনেক তাপমাত্রা বেশি, তো ফ্রিজে হালকা মানে ঠান্ডা যে জাতীয় জিনিস খাবেন আপনি একটু স্বস্তি পাবেন। আমি আইসক্রিম অনেক খাই, অনেক ফেভারিট আর কি আমার। আমি বাসায় অনেক খাই, বাসায় আনা হয় খাই, আবার বরফও খাই। ম্যাক্সিমাম আমি বরফটা বেশি খাই বাসায়। গরম তো অনেক বেশি, এটা তো কমানো যাচ্ছে না। এখন আইসক্রিম খেয়ে কিছুক্ষণের জন্য হচ্ছে রিল্যাক্স থাকতে পারতেছি। ওয়াইফ বলছিল যে আইসক্রিম খাবে, মানে এই গরমে আইসক্রিম ছাড়া অন্য কিছু মানে খেতে যাচ্ছে না। প্যাকেটজাত আইসক্রিম ইন্ডাস্ট্রির ৩টি ভিত হল কাপ, চকবার ও কোন। বিভিন্ন ফ্লেভারের এই পণ্যটির ৯৫% কাঁচামাল আসে বিদেশ থেকে। চিনি সহ বাকি ৫% পাওয়া যায় দেশেই। বিশ্ববাজারে এসব পণ্যের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও তার প্রভাব পড়েছে। দেশভাগ পরবর্তী ঢাকায় প্রথম আধুনিক আইসক্রিমের প্রচলন করে বেবি আইসক্রিম। তবে বর্তমানে মোট ৬০টি কোম্পানি দেশের আইসক্রিমের ৯০% বাজার দখল করে আছে। গেল বছর দেশের বাজারে আইসক্রিম বিক্রি হয়েছে মোট ২৩০০ কোটি টাকার। এবছরে যা হতে পারে ২৮০০ কোটি টাকা। যেই তাপমাত্রাটা থাকা মানে দরকার তার থেকে অনেক বেশি ছিল।
সো স্বাভাবিকভাবেই আমাদের প্রোডাক্টের উপর যে ডিমান্ডটা, আইসক্রিমের যে ডিমান্ডটা, সেটা কিন্তু স্বাভাবিকের থেকেও ৩-৪ গুণ বৃদ্ধি পেয়ে গিয়েছিল। মার্চ, এপ্রিল, মে এবং জুন এই 4 মাস আইসক্রিম বিক্রির সময়। এই 4 মাসেই আইসক্রিমের মোট বিক্রির 60%ই বিক্রি হয়। এবছর মার্চে গরম না পড়ায় এপ্রিল থেকে শুরু হয় এই পণ্যের চাহিদা। এবারের এপ্রিলের তীব্র গরমের সাথে সাথে পণ্যটির চাহিদা বাড়ে 3 থেকে 4 গুণ। রাতের পালাসহ 3 ধাপে 24 ঘন্টা কাজ করার পরেও চাহিদা মেটাতে হিমশিম অবস্থা হয় কোম্পানিগুলোর। আইসক্রিম একটা লজিস্টিক্স ড্রিভেন বিজনেস, কোল্ড চেইনের বিজনেস। এটার সাথে আমাদের ক্যাপাসিটির একটা বিষয় আছে। আমাদের আইসক্রিম উৎপাদনের শুরু থেকে একদম কনজিউমারের হাতে যাওয়ার আগ পর্যন্ত পুরোটা সময় জুড়ে কোল্ড চেইন মেনটেন করতে হয়। সো আসলে মানে চাইলেই হঠাৎ করে এই ক্যাপাসিটিগুলো বাড়ানো সম্ভব হয় না। দেশের সব জেলায় বিদ্যুৎ পৌঁছানোর সাথে সাথে দেশের সর্বোচ্চ পৌঁছে গেছে আইসক্রিম। বিদ্যুতের কারণে দোকানে দোকানে রাখা যাচ্ছে ফ্রিজ, সাথে এ পণ্যটিও। এবার দেশব্যাপী সর্বোচ্চ চাহিদায় পৌঁছেছে মোড়কজাত এ পণ্যটি। এ পরিস্থিতিতে কোম্পানিগুলো পণ্যভেদে 10 থেকে 15% দাম সমন্বয় করেছে। এই গরমে সবথেকে বেশি চাহিদা বেড়েছে আইসক্রিমের, আর তার সাথে সাথে বেড়েছে আইসক্রিমের বিক্রিও। তবে এইসব দোকানে আইসক্রিমের চাহিদা বাড়লেও বাড়েনি আইসক্রিমের যোগান। তাই বাড়তি যোগানের অভাবে অনেক ক্ষেত্রে আইসক্রিমের চাহিদা মেটাতে পারছে না এইসব দোকানিরা, এমনটাই বলছেন তারা। এখন তো সব আইসক্রিম পাইতেছি না, শুধু কোম্পানিতে যেমন 3-4 পদের আইসক্রিম আছে, আইসক্রিম তো হারা ডেলিভারি দিয়ে কুলাই পারতে পারতেছে না। কি আইসক্রিমের চাহিদাটা গরমের জন্য বেশি, মোটামুটি ডাবল বলা যায়, কিন্তু সেই পরিমাণ কোম্পানি দিতে পারতেছে না। 10টা আইটেমের ভিতরে 5টা দিছে, 5টা দেয় না। একটু প্রশান্তি পেতে সব বয়সী মানুষ ভিড় করছে আইসক্রিমের দোকানে। তবে আইসক্রিম সবচেয়ে বেশি পছন্দের শিশুদের কাছেই। গরমের মধ্যে আমার আইসক্রিম খেতে অনেক ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা গলা ঠান্ডা হয়ে যায়। গরমে আইসক্রিম খেতে অনেক ভালো লাগে বলে এই গরমে অনেক আইসক্রিম খেয়েছি। এবার এ বাণিজ্যিক খাতে প্রবৃদ্ধি প্রায় 25% হবার আশা করা হচ্ছে। তবে কিছু কোম্পানির ক্ষেত্রে 30 থেকে 40% প্রবৃদ্ধি আসবে বলে মনে করছে উৎপাদকরা। নেক্সট 5 ইয়ার্স পর্যন্ত আইসক্রিমের বিজনেস প্রচণ্ড গ্রোথ নিয়ে আগাবে। এরপরে 5 ইয়ার্সের পরে কী হবে সেটা তখন বোঝা যাবে আর কি। আলটিমেটলি ইয়ার এন্ডে সবাই মোটামুটি 20-25, ইভেন দ্যাট অনেকেই আছে 30-40% গ্রোথ নিয়েও এই বছরটা তারা ক্লোজ করতে পারবে। শুধু দোকান, সুপারশপ কিংবা শপিং মলেই আইসক্রিমকে ঘিরে আনাগোনা বাড়েনি। রাজধানীর অভিজাত হোটেলগুলোতেও বেড়েছে আইসক্রিমের চাহিদা। বিভিন্ন হোটেল আয়োজন করেছে আইসক্রিম উৎসবের, যেখানে পাওয়া যাচ্ছে হাতে বানানো সহ নানা স্বাদ সৌরভের আইসক্রিম। আমাদের এখানে যে আইসক্রিমগুলো আমরা বিক্রি করছি সেগুলো হলো টোটালি হোমমেড আইসক্রিম। আমাদের শেফরা এটা নিজেরা আমাদের ইন হাউসে তৈরি করেন। সো দিস ইজ ভেরি স্পেশাল অ্যান্ড দ্য টেস্ট ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম অন্য জায়গায় আমরা যে আইসক্রিমগুলো খেয়ে থাকি তার থেকে। উদ্ভাবন বাড়িয়ে আমদানিমুখী খাত থেকে সরে এসে নিজস্ব কাঁচামাল ব্যবহারের মাধ্যমে এই খাতকে আরও লাভজনক করা সম্ভব বলে আশা করেন আইসক্রিম উৎপাদক ও বিপণনকারীরা। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। রিকশা, বাথটাব, কম্বল, তোশক, কমোড, ফ্রিজের ভাঙা অংশ, কি নেই খালে? প্লাস্টিকের বোতল তো আছে অহরহ। রাজধানীর বিভিন্ন খাল থেকে উদ্ধার করা এসব বস্তু জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র বললেন, কোটি লোকের বসবাসের এই রাজধানী জলাবদ্ধতা মুক্ত রাখতে নগরবাসীকে সচেতন হতে হবে। সিউল আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। এসব পণ্যের চিত্র দেখে মনে হতেই পারে এটি কোনো পুরাতন আসবাবপত্রের দোকান। তবে কিছুক্ষণের মধ্যেই আপনার এই ধারণা মিথ্যে প্রমাণিত হবে। এই সকল পণ্যগুলো রাজধানীর বিভিন্ন খাল থেকে অপসারণ করা হয়েছে। কি নেই এই খালগুলোতে? রিকশা থেকে শুরু করে বাথটাব, সাথে আছে কয়েক লাখ প্লাস্টিকের বোতল, আরও রয়েছে কম্বল, তোশক, কমোড, ফ্রিজের ভাঙা অংশ। এ সকল পণ্যগুলো রাজধানীর বিভিন্ন ড্রেন হয়ে জমা হয় খালগুলোতে, আর এ কারণে রাজধানীতে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। আর ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। যারা নগরবাসীকে ভোগান্তিতে ফেলবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মেয়র। আইনে যদি কোনো ধরনের এরকম ব্যবস্থা থাকে অবশ্যই
যারা জাজিম ফেলেছে, যারা এই ধরনের রিক্সা ফেলেছে, যারা আমাদের বাথটব ফেলেছে, যারা টায়ার ফেলেছে, আমরা যদি দেখতে পারি তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও মেয়র বলেন, খালগুলোকে পরিষ্কার করা হলেও জনসচেতনতার অভাবে রাজধানীবাসী খালগুলোতে বর্জ্য ফেলছে। তাই ঢাকাবাসীদের নিজেদের এগিয়ে আসার আহ্বান জানান মেয়র। আমরা যেন খালে, লেকে এবং বিশেষ করে আমাদের যে স্ট্রম ড্রেন যেটা আছে, স্ট্রম ড্রেনে কোনো ধরনের ময়লা না ফেলি। আমি গত 6 মাস যাবৎ আমরা এটা পরিষ্কার করছি আর আরেক দিক দিয়ে কিন্তু আবার ভরাট হচ্ছে। একদিকে পরিষ্কার, আরেক দিকে ভরাট। এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্যই আমি আজকে এই আয়োজনটা করেছি, যে আমি জনগণকে বলার জন্য যে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। এদিকে জলাবদ্ধতা নিরসনের সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সচেতন করা হয়। কোথায় মলার নির্দিষ্ট স্থানে ফেলতে হবে, কোথায় ফেলতে হবে না সেটা সম্পর্কে দেখিয়েছে আমাদের, এখানে দেখানো হয়েছে আমাদের, এবং এটা আমরা আগে থেকেই জানতাম এবং আমাদেরকে ভালোভাবে আরও বোঝানো হয়েছে। জমা পানি ফেলে থাকলে এগুলো ফেলে দিব, 3 দিনের বেশি রাখবো না। আমাদের বাসায় যে গাছ লাগাই সেই টবগুলোতে পানি জমে থাকলে ওগুলো ফেলে দিব। জলাবদ্ধতা নিরসনে 16106 এই নম্বরে ফোন দিলে কুইক রেসপন্স টিম সাথে সাথে কাজ করবে। বর্তমানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 10টি অঞ্চলে 10টি টিম কাজ করছে। সিউল আহমেদ, এখন, ঢাকা। আজ সকালে মাত্র ঘণ্টা খানেকের ঝুম বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যায়। এতে সকালে অফিসগামীরা চরম ভোগান্তিতে পড়েন। নিউ মার্কেট এলাকায় পানি জমায় বিপাকে পড়েন সেখানকার ব্যবসায়ীরা। আগামী 14 মে পর্যন্ত এমন বৃষ্টি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত প্রতিবেদনে। কয়েকদিনের টানা গরমের পর আজ সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। ঝোড়ো হওয়ার পর শুরু হয় তুমুল বৃষ্টি। এতে জনমনে কিছুটা স্বস্তি ফিরলেও অনেক জায়গায় বৃষ্টির কারণে সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এর ফলে যানবাহন চলাচলে বিঘ্ন হওয়ায় সৃষ্টি হয়েছে যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। সকালে মিরপুর এলাকার মেট্রো স্টেশনগুলোর সামনে জলাবদ্ধতা সৃষ্টি হয় ভোগান্তি চরমে পৌঁছে। বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে পুরো নিউ মার্কেট এলাকা জুড়ে। কিছু সড়কে জমেছে হাঁটু সমান পানি, আবার পানি নিষ্কাশনে পর্যাপ্ত জায়গা না থাকায় পানি ঢুকেছে হকার্স মার্কেটেও। এমন অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। আমাদের তো বেচাকেনি অসুবিধা হয়, কাস্টমারের অসুবিধা হয়, যারা শিক্ষার্থী কাস্টমার তাদের অসুবিধা হয়, সবারই অসুবিধা। সিটি কর্পোরেশন কি যে কাজ করতে আমরা নিজেই জানি না। এখন আমাদের ব্যবসা বাণিজ্য দেখেন কি অবস্থা, আমাদের দোকান এখন কি মালামাল কি নষ্ট হয়েছে না হয়েছে আমি দেখি বুঝতে পারবো না। এখন দেখেন দোকানের ভিতরে পানি উঠে গেছে, আমাদের বেচা বিক্রি কম হবে, কাস্টমার আসবে না পানির মধ্যে। বৃষ্টি শেষ হওয়ার প্রায় 3 ঘন্টা পার হলেও এখনো বিভিন্ন জায়গায় জমে আছে পানি। অনেককে বাধ্য হয়ে জুতা হাতে নিয়ে পানি মারিয়ে হাঁটতে দেখা যায়, যেন এই ভোগান্তিতে অভ্যস্ত তারা। সায়েন্স ল্যাব থেকে নিয়ে যে নিউ মার্কেট এই ওভারব্রিজ পর্যন্ত এই জায়গাটা সবসময় বৃষ্টি হওয়ার সাথে সাথে আপনি ডুবে যায়। আমি এই পাশের গলিতে আছি, কিন্তু এই সমস্যা আমি দেখেই যাচ্ছি, এইটার কোনো নিরসন আমি দেখতেছি না। এদিকে আবহাওয়া অধিদপ্তরে গিয়ে দেখা গেল বৃষ্টিতে তলিয়ে গেছে তাদের মূল ফটকের রাস্তা। আবহাওয়াবিদ জানিয়েছেন আগামী 4-5 দিন পর্যন্ত অব্যাহত থাকবে এই ঝড় বৃষ্টি। এরপর তাপমাত্রা বেড়ে গিয়ে বৃষ্টিপাত কমে আসবে। 7টার পরে যে বৃষ্টিপাতটা শুরু হয়েছে সেই বৃষ্টিপাতে একই স্কেলে আমাদের 87 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আর এর সাথে দমকা হাওয়া রেকর্ড করা হয়েছে, যেটা ছিল 7:42 সময় ঘন্টায় 52 কিলোমিটার বেগে। এই যে বৃষ্টিপাতের যে ধারাটা আছে সেই ধারাটারও কিন্তু 13-14 তারিখ পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে বৃষ্টিপাতের পরিমাণটা কমে আসবে সারা দেশেই, এবং সেটা আবার 19-20 তারিখ থেকে আবার বৃষ্টিপাতের পরিমাণটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন সড়কে জমে থাকা পানি নিষ্কাশনে কাজ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বাইজিদ সাদ, এখন, ঢাকা। তীব্র বৃষ্টিতে তলিয়ে গেছে মৌলভীবাজারের পথঘাট, পানি ঢুকে গেছে বাসাবাড়িতে। বরিশালেও কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, নিয়ে জানাতে মৌলভীবাজার থেকে এম এ হামিদ ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। শুরুতেই যাব মৌলভীবাজারে। হামিদ, জানাবেন যে বৃষ্টিতে কতগুলো বাড়িতে পানি ঢুকেছে, বাসিন্দাদের কি অবস্থা? শাফিন, আপনি যেমনটি বলছিলেন, আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে মৌলভীবাজার পৌরসভার 2 নং ওয়ার্ডের পূর্ব গির্জাপাড়া এলাকায়, যেখানে দেখতে পাচ্ছেন আমার পিছনেই কিন্তু এখনো রাস্তার উপরে প্রচুর পরিমাণে পানি রয়েছে। গতকাল রাত 2টা থেকে বৃষ্টি শুরু হয় এবং এই বৃষ্টি এক নাগাড়ে আজকে কিছুক্ষণ আগ পর্যন্ত চলতে থাকে, এবং এই বৃষ্টির কারণে মৌলভীবাজারের নিচু এলাকায় প্রচুর পরিমাণে পানি জমে যায়। কোথাও কোথাও কোনো রাস্তার উপরে
কোমর পানি পর্যন্ত ছিল এবং বেশ কিছু বাসা বাড়িতে পানি উঠে গিয়েছে। নিচু এলাকার যে বাসা বাড়িগুলো রয়েছে, বিশেষ করে 50 থেকে 60টি বাসা বাড়িতে পানি উঠে গিয়েছিল এবং বাসা বাড়িতে পানি উঠার কারণে অনেকগুলো জিনিসপত্র তাদের নষ্ট হয়ে গিয়েছে। আমি কথা বলেছিলাম যাদের বাসায় পানি উঠেছে তাদের সাথে, তারা বলছেন যে ড্রেনের সমস্যাগুলো থাকার কারণে কিন্তু এই পানি আটকে যাচ্ছে এবং আটকার কারণেই কিন্তু পানি নিচের দিকে নেমে না যাওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। তারা বলছেন যে প্রতিটা ড্রেনের মধ্যেই কিন্তু ময়লা আবর্জনা লেগে আছে, এগুলো মাসের পর মাস সেটা পরিষ্কার না করার কারণেই কিন্তু এই পানি জমে উঠেছে এবং এই পানি জমে ওঠার কারণে তারা ভোগান্তির শিকার হচ্ছেন। আমি কথা বলেছিলাম মেয়র ফজলুর রহমানের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে আসলে এখানে একটি স্কিম নেওয়া হয়েছে মৌলভীবাজারে, যেটা থেকে আপনার এখন পর্যন্ত আগে যেভাবে পানি জমতো এখন আর সে সময় সেরকম জমে না। তিনি বলছেন যে সেটার কাজ শেষ হয়ে গেলে লোকজন আরো বেশি সুফল পাবে এবং এতে করে তাদের এই সমস্যা থেকে সমাধান হবে। এছাড়াও কিন্তু জেলার 60টি উপজেলার প্রত্যেকটিতেই কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং আমি কথা বলেছিলাম শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক আনিসুর রহমানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে গতকাল রাত 2টা থেকে আজকে সকাল 10টা পর্যন্ত প্রায় 42 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যদিও জেলার অন্য কোথাও বৃষ্টিমুখক যন্ত্র না থাকার কারণে টোটাল জেলার বৃষ্টিপাত রেকর্ড করা হয় নাই, শুধু শ্রীমঙ্গলের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে বৃষ্টি এবং মানুষের ভোগান্তি নিয়ে সর্বশেষ। শাফিন, এবার একটু বরিশালের খবর জানবো। অমিত, বৃষ্টিতে বরিশালের সড়কে কোথাও পানি জমলো কিনা, কোনো ভোগান্তি দেখতে পাচ্ছেন কিনা? শাফিন, বরিশালে বৃষ্টি 12টা 20 মিনিট থেকে শুরু হয়েছে এবং গুড়ি কিংবা কিছু সময় মাঝারি আকারের বৃষ্টি হয়েছে এবং সাথে কিন্তু হালকা বাতাস ছিল এবং এতে কিন্তু নগরীর কোথাও এখন পর্যন্ত কোনো পানি জমেনি এবং ভোগান্তিতেও পড়েনি নগরবাসীরা বলছেন তারা উল্টো কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলছেন যে তীব্র তাপদাহের পর কিন্তু কিছুদিন আগেই একটু বৃষ্টি হয়েছিল একদিন, তারপরে কিন্তু আবার সেই গরম, এরপরে যে এই বৃষ্টি এবং সাথে বাতাস, তাতে কিছুটা স্বস্তি কিংবা প্রশান্তি প্রকাশ করেছেন যারা নগরবাসী রয়েছেন। এবং আমরা বৃষ্টি নামার পরপরই দেখেছি যে মাঠে কিন্তু তরুণরা যারা রয়েছেন কিংবা শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ফুটবল নিয়ে নেমে গেছেন এবং খেলাধুলা করছেন। অনেকে আবার ছাতা নিয়ে বরিশালের যে সড়কগুলো রয়েছে সেগুলোতে বৃষ্টি উপভোগ করতে নেমে গেছেন। অনেকে যারা রিক্সা চালক কিংবা খেটে খাওয়া মানুষ আছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে গরমের কারণে তারা কিন্তু ছায়ায় বসে থাকতেন কিংবা গাছের নিচে বসে বিশ্রাম নিতেন, কাজ করতে পারতেন না তেমনভাবে। তার মধ্যে বৃষ্টি কিন্তু তাদের কিছুটা স্বস্তি দিয়েছে। অনেককে দেখেছি আমরা বৃষ্টিতে ভিজেই কিন্তু সেই রিক্সা চালাচ্ছেন কিংবা ভ্যান চালাচ্ছেন এবং অনেকে বাসা থেকে বেরিয়েছেন বৃষ্টি দেখার জন্য, বৃষ্টি উপভোগ করার জন্য। আমরা দেখেছি যে কেউ ছবি তুলছেন সেই বৃষ্টিতে ভিজছেন। সব মিলিয়ে বলা যায় যে বরিশালে আসলে বৃষ্টিতে ভোগান্তির থেকেও কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন নগরবাসী এবং এখন পর্যন্ত কোথাও কোনো পানি জমেনি। তবে বৃষ্টিতে বেশি বৃষ্টি হলে পানি জমাবার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস থেকে যেটি জানিয়েছে, বাতাসের গতিবেগ খুব একটা বেশি ছিল না, 2 থেকে 3 নটিক্যাল মাইল বাতাসের গতিবেগ ছিল। তবে বৃষ্টি পরিমাপের মতো বৃষ্টি কিন্তু বরিশালে হয়নি, গুড়ি বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির ফলে কিছুটা স্বস্তি প্রকাশ করেছে নগরবাসী। তো বরিশাল থেকে বৃষ্টি এবং আবহাওয়া সর্বশেষ ছিল আমার কাছে এই। শাফিন, বরিশাল থেকে সহকর্মী অমিত হাসান, এর আগে মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এম এ হামিদ। এদিকে গেল কয়েকদিনের বৃষ্টিতে তাপমাত্রা কমতে শুরু করায় উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে মশার প্রজননের। ময়লা আবর্জনায় পূর্ণ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2 নম্বর ওয়ার্ডের খাল পরিণত হয়েছে মশার প্রজনন স্থলে। এলাকাবাসীর অভিযোগ, কর্তৃপক্ষের নেই কার্যকর কোনো ভূমিকা। বাইজিদ সাদ জানাচ্ছেন বিস্তারিত। তীব্র তাপপ্রবাহের পর বৃষ্টি শুরু হয় ডেঙ্গু নিয়ে শঙ্কায় ভুগছেন ঢাকাবাসী। গত কয়েকদিনের বৃষ্টিতে আবহাওয়া ঠান্ডা হতেই ফের বাড়তে শুরু করেছে মশা, সেই সঙ্গে বাড়ছে ডেঙ্গু আতঙ্ক। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে মারা গেছেন 1 জন আর আক্রান্ত হয়েছেন 31 জন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 2391 জন আর মৃত্যু হয়েছে 29 জনের। মিরপুর 12 নম্বর ডিওএইচএস থেকে সাগুফতা পর্যন্ত বয়ে যাওয়া এই খালটি এডিস আর কিউলেক্স মশার লার্ভার অন্যতম উৎস। ময়লা আবর্জনায় পূর্ণ এ খাল মশার নিরাপদ প্রজনন স্থল। ম্যাক্সিমাম টাইম এটার পচন পানি থাকে, পানির ফ্লোটা কম হয়, বদ্ধ হয়ে থাকে, বেশি এর জন্য মশাটা প্রোডাকশন। খালে এই পর্যন্ত ওষুধপত্র দেয় নাই, অনেক দিন আগে প্রায় বছরখানেক আগে পরিষ্কার করছিল।
মশার কারণে অতিষ্ঠ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। দিনে কিছুটা কম থাকলেও বিকেল সন্ধ্যায় স্থির থাকাটা দুঃসাধ্য। মশারি টাঙিয়েও যেন মিলছে না সুফল। মশা চারদিক থেকে ঘিরে মনে হয় উড়ে নিয়ে যায়। এত 9টার দিক মনে করেন রাত্রে মশারিটা নাই ঘুমাই, তাও মশারিতে কুলায় না, এত মশা। সন্ধ্যাটা হওয়ার সঙ্গে সঙ্গেই মনে করেন যে এত মশা যে দাঁড়াবো পুরো শরীর ঘিরে ফেলে মশা। মশা নিধন যন্ত্রপাতি কেনা, ডেঙ্গু মোকাবেলা, পরিচ্ছন্নতা কার্যক্রম ও প্রচার কাজে প্রায় 122 কোটি টাকা বরাদ্দ রেখেছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, মশা নিয়ন্ত্রণে তেমন কোনো পদক্ষেপ নেই কর্পোরেশনের। সিটি কর্পোরেশন কি করে আল্লাহ মাহমুদ ভালো জানে, আমাদের কিছু বলার নাই। শুনে অনেক বাজেট আছে, কি করে আল্লাহই ভালো জানে। মশা তো মারতে পারতেছে না, মশার কোনো ওষুধ দেয় না, এর জন্য আমাদের থাকা তো অনেক কষ্টই হয়ে যাইতেছে। বিশেষ করে সাগুপ্তা এলাকায় মানে মশা মারার কোনো চিন্তা ভাবনা মানে তাদের নাই। মানে এই যে সিটি কর্পোরেশন থেকে যে দেখা গেছে যে মশার ওষুধ ছিটানো হয়, তারপরে বিভিন্ন মেশিনের ওষুধ দেওয়া হয়, এই ধরনের কোনো মালাই দেখা যাচ্ছে না এদিকে। এদিকে গেল কয়েকদিনের বৃষ্টিতে বিভিন্ন রাস্তায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। আটকে থাকা পানিতে জন্মাতে পারে মশার লার্ভা। সাগুফতার এই খালটিতে চলছে বর্জ্য অপসারণ কাজ, ফলে কিছুটা হলেও স্বস্তি মিলবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। বাইজিদ সাদ, এখন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হাইড্রোজেন জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার। সব মিলিয়ে 2041 সালের মধ্যে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে সরকারের। সকালে রাজধানীতে আইইবির 61তম কনভেনশনে প্রকৌশলীদের উদ্দেশ্যে নানা পরামর্শ তুলে ধরেন সরকার প্রধান। বলেন, জলাধার সংরক্ষণের কথা মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা নিতে হবে। মুন্নাফ রশিদের প্রতিবেদন। 3 দশক আগেও ঢাকার মোট আয়তনের 20% বেশি ছিল জলাভূমি। 17% কমে এখন যার পরিমাণ দাঁড়িয়েছে 3%-এর নিচে। গেল বছরের গবেষণায় দেখা গেছে, ঢাকা শহরে একদিকে সবুজ আচ্ছাদিত এলাকা ও জলাশয় কমেছে, অন্যদিকে কনক্রিট আচ্ছাদিত এলাকার পরিমাণ বেড়েছে। গত 3 দশকে ঢাকায় কনক্রিটের আচ্ছাদন বেড়েছে প্রায় 76%। খেলার মাঠ, উদ্যান ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণের জন্য 2000 সালে সরকার একটি আইন প্রণয়ন করে, যেখানে প্রাকৃতিক এসব বিষয় ভাড়া, ইজারা বা হস্তান্তর করা যাবে না এবং তা অক্ষুণ্ণ রেখে উন্নয়ন কাজ করার নির্দেশনা রয়েছে। তবে এই আইন অনেকটা নির্ভর করে প্রকৌশলীদের পরিকল্পনার উপর। তাই প্রধানমন্ত্রী আবারও প্রকৌশলীদের এ বিষয়টি স্মরণ করিয়ে দেন। শনিবার রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের 61তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জলাধার সংরক্ষণ না করলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। জলবায়ু ও পরিবেশ ঠিক রেখে উন্নয়ন কাজ করার পরামর্শ দেন সরকার প্রধান। রাস্তার পাশে যে জলাধারগুলি, বেশিরভাগ ক্ষেত্রে সেখানে হয় দোকানপাট করে, নয় একটা বিল্ডিং বানায়। এটা চিন্তা করে না যে ঘন বর্ষণ হলে এই পানি শুধু আন্ডারগ্রাউন্ড থেকে টেনে নেওয়া সম্ভব না। সেই জন্য আমাদের জলাধার খুব দরকার। আমি দেখেছি অনেক সময় আপনারাই ডিজাইন বানান, ধরেন একটা বড় পুকুর, খুবই চমৎকার, তার ভিতরেই বিল্ডিং করার একটা প্ল্যান নিয়ে এসে হাজির। তবে আমি আসার পর যে কটা এসেছে আমি সব বাতিল করে দিয়েছি, যে শুধু নির্মাণের জন্য নির্মাণ করা হবে। একটা কাজ করলেই সেখানে একটা কনস্ট্রাকশন হবে, কিছু লোক কাজ পাবেন, কিছু কাজ কমিশন পাবেন, কিছু এই পাবেন সেই পাবেন, সেটার জন্য না হয়। আর সেরকম যদি কোনো প্রকল্প দেখি অবশ্যই আমি তা অনুমোদন করব না। উন্নয়নের সঙ্গে সঙ্গে বিদ্যুতের উৎপাদনও গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে সেটি। 2041 সালের মধ্যে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, বিদ্যুতের উৎপাদন বাড়াতে আধুনিক বিদ্যুৎ উৎপাদন করা হবে। এজন্য ইতোমধ্যে হাইড্রোজেন বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বহুমুখী উৎপাদন ইতিমধ্যে আমরা নিচ্ছি, কারণ রিনিউয়েবল এনার্জি আমরা করার পদক্ষেপ নিয়েছি। এছাড়া আমাদের কয়লা ভিত্তিক আমরা করে যাচ্ছি, গ্যাস ভিত্তিক করে যাচ্ছি, তেল ভিত্তিক করেছি, বহুমুখী করে যাচ্ছি বিদ্যুতের চাহিদা মেটাতে। সামনে আরেকটা নতুন দিক আসছে, হাইড্রোজেন। এই হাইড্রোজেনের ক্ষেত্রেও কিন্তু ইতিমধ্যেই আমরা পদক্ষেপ নিয়েছি। এখানে আমাদের গবেষণাও দরকার এবং এই হাইড্রোজেন বিদ্যুৎ কীভাবে উৎপাদন করা যায় সে বিষয়েও চিন্তা ভাবনা করা এবং গবেষণা করা এবং সেদিকে এগিয়ে যাওয়া। খাদ্য শুধু উৎপাদন করলেই হবে না, এর দীর্ঘমেয়াদী সংরক্ষণ করার পরামর্শ দেন দেশপ্রধান। বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণের পর সরকারের এখন লক্ষ্য ভূমিহীনদের ভূমির আওতায় আনা। তার সরকার সেজন্য কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। 21টা জেলা, 334টা উপজেলা আমরা ঘোষণা দিতে পেরেছি ভূমিহীন গৃহহীন মুক্ত। ইনশাআল্লাহ এই বাংলাদেশে একটি পরিবারও ভূমিহীন গৃহহীন থাকবে না।
সেটাই আমাদের লক্ষ্য। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। শিক্ষা বছরের পঞ্চম মাসে এসে মাধ্যমিকের 4টি শ্রেণীর 31টি বইয়ে প্রায় 150 সংশোধনী দিয়েছে এনসিটিবি। কিন্তু 4 মাসেও অনেক ভুল এড়িয়ে গেছে সংশোধনকারীরা। বিশেষজ্ঞরা বলছেন, বই লেখার প্রক্রিয়াগত ত্রুটির কারণেই এমন ভুল থেকে বের হতে পারছে না সংশ্লিষ্টরা। অন্যদিকে এনসিটিবি বলছে, চোখ এড়িয়ে যাওয়া ভুলের সংশোধনী দেওয়া হবে আবারও। ফরহাদ বিন নূর জানাচ্ছেন বিস্তারিত। বছরের প্রথম দিন সারা দেশের সব প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্য বই তুলে দিয়েছে সরকার। বই উৎসবের পরদিনই 2রা জানুয়ারি পাঠ্য বইয়ের ভুলভ্রান্তি, অসঙ্গতি নিয়ে প্রতিবেদন প্রচার করে এখন টেলিভিশন। একদিকে যেমন সময় উপযোগী অনেক বিষয় তুলে ধরা হয়েছে, তেমনি অন্যদিকে রয়েছে ভুল বানানের ছড়াছড়ি, সঙ্গে বেশ কিছু অসঙ্গতিও। যেখানে অষ্টম ও নবম শ্রেণীর বিভিন্ন বইয়ের তথ্যগত, বাক্যগত এবং বানানগত বিভিন্ন ভুল তুলে ধরা হয়। 2023 সাল থেকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়। সে বছরও ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ের নানান ভুল ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে পাঠ্য বই নিয়ে আলোচনা সমালোচনা যখন তুঙ্গে, তখন গতবারের ন্যায় এবারও ভুল সংশোধনে উদ্যোগ নেয় সরকার। এতদিন পরে সংশোধনী দেয়া হলে সেগুলো শিক্ষকদের জানানো এবং শিক্ষার্থীদের নিজ নিজ বইয়ের সংযোজন নিশ্চিত করতে ইতোমধ্যেই নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর 31টি বইয়ে প্রায় 150 ভুলের সংশোধনী দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, যেখানে বাক্যগত, তথ্যগত আর বানানগত বিভিন্ন সংশোধনী দেয়া হয়েছে। আবার বইয়ের ভেতরে অপ্রয়োজনীয় শব্দ ও লাইন একেবারেই বাদ দেওয়া হয়েছে। শিক্ষা বছরের পঞ্চম মাসে এসে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ভুলের সংশোধনী প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে। কিন্তু সব ভুলের কি সংশোধন হলো? সেটি যাচাই করতে গিয়ে মিলল, বেশ কিছু বইয়ে থাকা ভুলের কোনো সংশোধন হয়নি। 4 মাসেও সংশোধনকারীদের চোখ এড়িয়ে গেছে অনেক সহজ ভুল। এই যেমন নবম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বইয়ে পৃথিবী অবাক তাকিয়ে রয় বাক্যটি 15 বারের মধ্যে 13 বারই ভুল করে পৃথিবীর জায়গায় পৃথিবী লেখা হলেও একবারও চোখে পড়েনি সংশোধনকারীদের। সংশোধন হয়নি অনেক নত্যবিধানের। পাকিস্তানের পাকিস্তান হওয়া, প্রাতিষ্ঠানিকের প্রতিষ্ঠানিক, নানা ভুল বানানের সংশোধনও হয়নি। এছাড়া বিভিন্ন জায়গায় বাক্য গঠনের ভুল তো আছেই। এমন ভুলে বই লেখায় প্রক্রিয়াগত ত্রুটিকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বলছেন, এতে ক্ষতির মুখে পড়ছে শিক্ষার্থীরা। এখন বছরের মাঝামাঝি সময়, এখন আমরা পাঠ্যপুস্তক বিতরণ করেছি তো জানুয়ারিতে, তাহলে কেন আমরা এত দেরিতে এই কাজগুলো করি? যদি আমরা 3টা লেয়ারে রাখতাম, ধরেন একটা রাইটার গ্রুপ, সেই রাইটার গ্রুপের পরে একটা প্রুফ রিডিংয়ের জন্য ব্যবস্থা থাকবে, আরেকটা বিশেষজ্ঞ থাকবে তথ্যগত ভুল আছে কিনা, সেই সমস্ত প্রক্রিয়াগত দুর্বলতার কারণেই আমি মনে করি যে কর্তৃপক্ষ প্রতিবারই একই ভুল করে। এই প্রক্রিয়াই আসলে দুর্বলতা রয়েছে। তারপরে একটু একদিকে বাক্য গঠন ভুল আছে। কেন বইয়ের এমন ভুল এড়িয়ে গেছে সংশোধনকারীরা? প্রশ্ন ছিল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এই সদস্যের কাছে। আমাদের একদিকে 10ম শ্রেণীর লেখকের লেখার কাজগুলো চলছে, অন্যদিকে আমাদেরকে এই কাজগুলো করতে হচ্ছে। শুধু তাও না, এটার পাশাপাশি যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে আমাদেরকে প্রতিনিয়তই বিভিন্ন সংস্থার বিভিন্ন কার্যক্রমে সাপোর্ট দিতে হচ্ছে। কারণ হচ্ছে এই নতুন কারিকুলামের অবজেক্টিভটার কারণে আমাদেরকে প্রতিনিয়তই মাওসির বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করতে হচ্ছে, এবং ওই যে টিচার ট্রেনিং, ফিল্ড লেভেলে প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষকদের ম্যানুয়াল, বিভিন্ন প্রশিক্ষণের ম্যানুয়াল তৈরি, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি। এবং ফলে এখানটায় যে একেবারে নিবিড়ভাবে কাজ করবার যে সুযোগ, সেই সুযোগটা আসলে তাদের নাই, এবং সেই জন্যে হয়তো চোখ এড়িয়ে যাওয়ার সুযোগটা ছিল। এনসিটিবি বলছে, যেসব ভুলের সংশোধনী দেয়া হয়নি, পরে তারও সংশোধন দেয়া হবে। আমরা সংশোধনী সব সময়ের জন্যই দিতে তৈরি আছি, মানে যখনই যেটা দরকার হবে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। হজযাত্রার তৃতীয় দিনে এসেও 25,000 যাত্রীর ভিসা জটিলতা কাটেনি। এজন্য সৌদি সরকারের কাছে ভিসার আবেদনের সময় বাড়াতে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ, জানিয়েছেন ধর্ম সচিব। আজ 8টি ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন প্রায় 3,200 জনের বেশি হজযাত্রী। জাবেদ আব্দুল্লাহর প্রতিবেদন। ইহরামের সেলাইবিহীন সাদা পোশাক, গন্তব্য কাবা গৃহ তাওয়াফ করতে আরাফার ময়দানের পথ।
দেশের বিভিন্ন জেলা থেকে এসেছে হজ যাত্রীরা। হজ যাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজ ক্যাম্প। সেবার মান নিয়ে সন্তুষ্টি থাকলেও খরচ কমানোর দাবি তাদের। খরচ কমলে কাঙ্ক্ষিত কোঠা পূরণ করা সম্ভব হতো বলে মনে করেন হজ যাত্রীরা। খারাপ আমি এখনো পর্যন্ত কোনোটা দেখিনি। সরকারের ব্যবস্থাপনা খুব সুন্দর, পুরো পাবলিক ঢুকতেছে না, এই জন্য পরিবেশটা খুবই ভালো। আলহামদুলিল্লাহ যেতে পারছি, এজন্য নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। আমার উৎসব লাগতেছে, আমার অনেক দিনের সাধনা যে আমি হজে যাব, আল্লাহর রহমতে যেতে পারছি। না পারছে না, গত বছর একটু কম হয়েছে, গত বছর দেখা গেছে 8 লাখ টাকা হয়ে গেছে। চলতি বছর নিবন্ধনকারী ৮৩,২০৯ জন হজ যাত্রী পরিবহনে প্রি হজ ফ্লাইট পরিচালিত হবে মোট ২২৮টি, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করবে অর্ধেক, আর বাকি অর্ধেক করবে সৌদিয়া ও ফ্লাইনাস মিলে। এদিকে হজ অফিসের পরিচালক বললেন, চতুর্থ দফা সময় বাড়াতে কথা হচ্ছে সৌদি সরকারের সাথে। আমরা ৫৯,৪১৭টি ভিসা ইতিমধ্যে ইস্যু করা হয়েছে। আজকে ভিসার শেষ দিন। আমরা আশা করছি যে যেসব এজেন্সি এখনও তাদের হজযাত্রীদের ভিসাই করতে পারেনি, তারা ভিসা করার প্রক্রিয়ার মধ্যে আছেন। যেহেতু এটা ই ভিসা, অনলাইনেই সেটা কার্যক্রম হয় এবং সেটা অনলাইনেই সেই ভিসাটি জেনারেট হয়ে তাদের কাছে ফিরে আসে এবং তখন তারা এটা প্রিন্ট করে রাখেন। আর হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সভাপতি বললেন, ভিসা জটিলতা কাটাতে কাজ চলছে। কোথাও কোনো সমস্যা নেই, আর আমাদের যে ভিসা হওয়ার সে ভিসাগুলিও হচ্ছে যথানিয়মে। আজকেই আশা করি হয়ে যাবে সব ভিসা এবং আর কোনো সমস্যা থাকবে না। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ১০ জুন পর্যন্ত ফ্লাইট পরিচালনা হবে বাংলাদেশ থেকে। ২০ জুন থেকে ফিরতি ফ্লাইটে দেশে ফিরতে শুরু করবেন হাজিরা। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। দীর্ঘ দাবদাহের কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছে চাঁদপুরের মুরগি খামারিরা। অতিরিক্ত গরমে উৎপাদন কমেছে প্রায় ৩০%। ইতিমধ্যে গরমে মারা গেছে কয়েক হাজার ব্রয়লার মুরগি। ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন খামারিরা। বিষয়ে আরো জানাতে চাঁদপুর সদর উপজেলার সফরমালী এলাকায় মুরগির খামার থেকে যুক্ত হয়েছেন তালহা জুবায়ের। তালহা, খামারে গরম থেকে মুরগি রক্ষায় খামারিরা কি রকম উদ্যোগ নিচ্ছেন, সে সঙ্গে এই যে মুরগির মারা যাওয়ার কারণে ক্ষতি হচ্ছে, এই ক্ষতির প্রভাব বাজারে কি রকম? মুক্ত দীর্ঘ তাপদাহের কারণে শুধু জনজীবনে বিপর্যস্ত নয়, যারা হচ্ছে গিয়ে মুরগির পোল্ট্রির খামারি রয়েছে তারাও কিন্তু ব্যাপক ক্ষতির মুখে কিন্তু পড়েছেন। আমি এই মুহূর্তে আছি সদর উপজেলার সফরমালী এলাকার একটি পোল্ট্রি ফার্মে। আপনি ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন যে যারা খামারি রয়েছেন তারা কিন্তু মুরগির পরিচর্যা করছে। আমি আসলে তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, দীর্ঘ তাপদাহের কারণে কিন্তু তাদের যে মুরগি রয়েছে তা কিন্তু হিট স্ট্রোক করে কিন্তু প্রচুর পরিমাণে মুরগি কিন্তু মারা গিয়েছে। আমাদের চাঁদপুর জেলায় কিন্তু প্রায় ২৬০০ ব্রয়লার এবং লেয়ারের মুরগির ফার্ম রয়েছে। আমি কথা বলেছি প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে, তারা যেটা বলেছেন যে এই ফার্মের মধ্যে প্রায় ৩ শতাধিক রয়েছে লেয়ার মুরগির ফার্ম, আর যেখান থেকে স্বাভাবিক সময়ে মাসে প্রায় ১.৫ কোটি পিস ডিম কিন্তু উৎপাদন হতো, কিন্তু এই গরমের কারণে কিন্তু সেটা প্রায় ৩০ থেকে ৪০% পর্যন্ত কিন্তু উৎপাদন কমেছে এবং তা কিন্তু এখন মাসে প্রায় ১ কোটি পিস কিন্তু ডিম উৎপাদন হচ্ছে। তাছাড়া ব্রয়লার মুরগির যারা খামারি রয়েছে সেখানেও কিন্তু প্রায় ২৩০০ খামারি রয়েছে। তাদের প্রতিনিয়ত যে মুরগি মারা যাচ্ছে তাতে করে কিন্তু তাদের ক্ষতির কিন্তু পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং তারা ক্ষতির হাত থেকে বাঁচার জন্য তাদের যে শেড রয়েছে সেখানে পানির দেওয়ার কিন্তু ব্যবস্থা করেছেন এবং এর প্রভাব কিন্তু বাজারও কিছুটা পড়েছে এবং যেটা দেখেছি যে হালি প্রতি ডিমের দাম বৃদ্ধি পেয়েছে ৪ থেকে ৫ টাকা এবং মুরগির কেজি প্রতি কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। তো ওভারঅল আসলে তারা চাচ্ছে যে প্রকৃতিতে যাতে গরমের যেই তীব্র তাপদাহ রয়েছে তা যাতে কমে আসে এবং পাশাপাশি তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে মুরগির যাতে পরিচর্যা করার জন্য। তো মুক্তি, এই ছিল আমার কাছে খামারের সবশেষ সংবাদ। তালহা জুবায়ের যুক্ত ছিলেন চাঁদপুর থেকে। প্রতি বছর ঈদুল আজহা ঘিরে কোরবানির পশু কেনাবেচায় বড় অঙ্কের লেনদেন হয়, যার মাধ্যমে গতি আসে প্রান্তিক অর্থনীতিতে। এবার ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ১১০০ কোটি টাকার কোরবানির পশু কেনাবেচার আশা করছে প্রাণী সম্পদ বিভাগ। জেলার ১৪,০০০-এর বেশি খামারি পশু হৃষ্টপুষ্ট করছেন। তবে এবার খামারগুলোতে চাহিদার সমপরিমাণ পশু মজুদ থাকলেও লালন পালনে খরচ বাড়ায় হাটে পশুর দাম কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে বলছেন খামারিরা। সহকর্মী আজিজুল সঞ্চয়ের প্রতিবেদনে দেখুন বিস্তারিত।
ঘনিয়ে আসছে পবিত্র ঈদুল আজহার সময়, বাকি আর মাত্র 1 মাস। এরই মধ্যে ব্যস্ততা বেড়েছে ব্রাহ্মণবাড়িয়ার খামারগুলোতে। হাটে ভালো দাম পাওয়ার আশায় শেষ সময়ে বাড়তি যত্ন নেওয়া হচ্ছে পশুর। এবার হাটে তোলার জন্য কুরবানিযোগ্য 1,27,000 পশু প্রস্তুত করেছেন জেলার 14,000-এরও বেশি খামারি। এর মধ্যে রয়েছে দেশি ষাঁড়, শাহিওয়াল ও ফ্রিজিয়ান সহ বিভিন্ন জাতের গরু, মহিষ, ছাগল ও ভেড়া। খামারিরা বলছেন, পশুখাদ্যের মূল্যবৃদ্ধি, চিকিৎসা সহ নানা খাতে খরচ বাড়ায় বিগত বছরের তুলনায় এবার কিছুটা বাড়তে পারে পশুর দাম। এছাড়া সীমান্তবর্তী জেলা হওয়ায় চোরাই পথে ভারত থেকে গরু আসার শঙ্কাও করছেন তারা। বাংলাদেশ সরকারে যদি ইন্ডিয়ান গরু যদি বন্ধ না করে তাহলে খামারি সব বন্ধ হয়ে যাবে। বাংলাদেশে গরু খামারিরা গরু কিনতে পারবে না, খরচ অনেক বেশি, পোষায় না, লেবারের বেতনও বেশি, যার জন্য খামারিরা অনেক লসে আছে। লেবারের বান পাচ্ছে কিন্তু আপনার গরুর পয়সা পাইতে পারছি না, অনেক লস হইতে আছে। এবার যদি ইন্ডিয়া থেকে গরু না আসে আমরা একটু লাভবান হবো। দিনে 3 বার খাবার দেওয়া হয়, দানাদার খাবার দেয়, ফিট খাবার দেয়, আর ভুসি খাবার দেয়, আর নারিশ খাবার দেয়, তারপরে আপনার গমের ভুসি দেয়। প্রাণী সম্পদ বিভাগও এবার পশুর দাম কিছুটা বাড়বে বলে ধারণা করছে। খাদ্যের দাম আগের তুলনায় কিছু বেশি আছে, ঔষধের দাম আগের তুলনায় বেশি, এই সব কিছু মিলেই যে গরুর যে লালন পালন খরচ কিছুটা বেড়েছে, সেই ক্ষেত্রে কিছু তো বৃদ্ধি পাবেই। জেলা ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন বলছে, পশুখাদ্যের দাম কমিয়ে উৎপাদন বাড়ালে ঈদ ঘিরে বিদেশ থেকে গরু আমদানি করতে হবে না। এর ফলে পশুর দাম যেমন স্বাভাবিক থাকবে, তেমনি নতুন নতুন খামার স্থাপনের মাধ্যমে অনেকের কর্মসংস্থানও তৈরি হবে। কোরবানির বাজারে বিক্রি করবে, কৃষকটা যদি ন্যায্য দাম পায়, কৃষকটা হাসি মুখে বাড়ি ফেলবে। ডেইরি শিল্পটাতে সরকারের একটু নজর দিলে কিন্তু আমার মনে হচ্ছে যে সরকারের অনেক ডলার বেঁচে যাবে, মানুষেরও সহনশীল পর্যায়ে ক্রয় ক্ষমতা থাকবে। ব্রাহ্মণবাড়িয়ায় সব মিলিয়ে এবার প্রায় 1100 কোটি টাকার পশু কেনাবেচা হবে। এর মধ্য দিয়ে চাঙা হবে প্রান্তিক অর্থনীতি। এছাড়া হাটে তোলা পশুর স্বাস্থ্যসেবায় থাকবে প্রাণী সম্পদ অধিদপ্তরের মেডিকেল টিম। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। এবারে দেশের বাইরের খবর। রাশিয়ার দখলকৃত ইউক্রেনের লুহান্স্ক অঞ্চলের একটি তেলের ডিপোতে হামলার ঘটনায় 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 8 জন। হামলার পর ডিপোটিতে আগুন ধরে যায় রাশিয়ার অধিকৃত এই অঞ্চলটি। এ নিয়ে 3 দিনে দ্বিতীয়বারের মতো হামলার ঘটনা ঘটল। রুশ কর্তৃপক্ষের অভিযোগ, যুক্তরাষ্ট্রের সরবরাহ করা আর্মি ট্যাকটিক্যাল মিসাইলের মাধ্যমে এই হামলার চালায় ইউক্রেন। যদিও হামলার বিষয়টি অস্বীকার করেছে দেশটি। 2022 সালে ইউক্রেনে সামরিক অভিযানে লুহান্স্ক সহ ইউক্রেনের 4টি অঞ্চল দখল করে রুশ বাহিনী। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখতে youtube.com/c/ekhon tv।